আসসালামু আলাইকুম। স্বাগতম ঢাকা কলেজের এইচএসসি অনলাইন ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সাথে আমার দেখা হয়েছে, তাই না? নিশ্চয়ই তোমরা ভালো আছো, তাই না? দোয়া করি যেন ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের দোয়ায় আমি আছি, ভালোই আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। তো তোমাদের সাথে আমার একটা মাঝখানে প্রায় 2 মাস 1.5 মাস আমি ক্লাস মানে তোমাদের সাথে আমার ছিল না। তো আজকে থেকে এখন আবার আমরা ক্লাস নিব। তো তোমরা জানো যে ক্লাস প্রায় সবই শেষ আমাদের। তবে আমার কিছু দুই তিনটা ক্লাস বাকি আছে যেটা তোমাদের তখন নেওয়া হয় নাই। তো ওই 2টা বা 3টা ক্লাস নিয়ে এরপরে আমরা কিন্তু রিভিশন ক্লাসে চলে আসব। তো তোমাদের মোটামুটি তোমরা ভূগোল সম্পর্কে সবকিছুই জানো এবং তোমাদের যদিও এখনো অ্যাসাইনমেন্ট শুরু হয় নাই, অ্যাসাইনমেন্ট মেবি তোমাদের ভূগোলের অ্যাসাইনমেন্টটা আগামী উইক থেকে অর্থাৎ নেক্সট উইক থেকেই তোমাদের শুরু হয়ে যাবে। তো আমরা পরবর্তীতে যখন আমাদের এই অ্যাসাইনমেন্টের টপিকগুলো চলে আসবে তখন কিন্তু আমি অ্যাসাইনমেন্ট নিয়েও আমরা ক্লাসে আলোচনা করব। আর তোমরা যেটা করতে পারো, যেহেতু এটা রিভিশন ক্লাস, তোমাদের যেখানে যেখানে প্রবলেম আমার মনে হয় যে সেগুলো যদি তোমরা বলো, আমরা তাহলে সেই ক্লাসগুলো এই রিভিশন ক্লাসগুলোতে আলোচনা করলে বেশি উপকার হয়। তারপর যদি তোমাদের থেকে কোনো কোশ্চেন আমি না দেখি তাহলে আমি কিন্তু আবার ওই ক্লাসগুলোকে আবার করবো আর কি, ক্লাস নিব। তো এমনিতে তোমরা ভালো আছো দোয়া করি। তারপরেও 2-1 জনের কথা আমি শুনেছি অসুস্থ ছিলে, কয়েকজন, কেউ আবার বাইক অ্যাক্সিডেন্ট করেছো। তো এখন কেমন আছো তোমরা? আমার মনে হয় যে একটু সাবধানে চলাফেরা করতে হবে। এর মধ্যে এই বয়সে এত স্পিডে বাইক চালানো ঠিক না। হ্যাঁ, তো যাই হোক, মনটা তোমাদের একটু খারাপ আমি জানি যে তোমরা কলেজে এখনো কলেজ ক্যাম্পাসে সরাসরি ক্লাস করতে পারছো না আমাদের সাথে, এটা বুঝি। এখন আসলে বেরসিক কোভিডের জন্যই তো এই কাজটা করা সম্ভব হচ্ছে না, এখনো অনলাইনে বসে ক্লাস করতে হচ্ছে। খুবই বোরিং লাগছে, তাই না? তোমাদের যেমন খুব বোর হয়ে গেছো, আমরাও খুব বোর হয়ে গেছি। কত আর ক্যামেরার সাথে কথা বলা যায় বলো? তোমরা থাকলে তোমাদের সাথে কথা বলতাম বা তোমাদের বিভিন্ন ধরনের কথা শুনতাম। তো সেই ক্ষেত্রে তো আমাদের জন্য এটা আসলে খুবই পেইনফুল একটা বিষয়। তো যাই হোক, এটা তো আর আমাদের হাত নেই, এটা আমাদের ভাগ্য, মানে সমস্ত মানব জাতির জন্য একটা খারাপ একটা ভাগ্য বলা যায়। তো এর মধ্যেই দেখা যাক কি অবস্থা হয়, যদিও এখন পরিস্থিতি আবারও খারাপ হয়েছে। তো এর মধ্যেই আমাদের চলতে হচ্ছে, আমাদের ক্লাসও করতে হচ্ছে, ক্লাস নিতে হচ্ছে, তোমাদেরও করতে হচ্ছে এবং এভাবেই চালাতে হচ্ছে। তো যাই হোক, আমরা আজকে যেহেতু আমার এই ক্লাসটা আজকেরটা তোমাদের সাথে আগে হয় নাই, তোমরা অলরেডি দেখেছো আমি কোন টপিকের উপর ক্লাস নিব। সেটা হচ্ছে আমাদের 6ষ্ঠ অধ্যায়ের একটা টপিক বাকি ছিল, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনশীলতা। এখানে আরো 2-3টা টপিক নিয়ে আমরা ক্লাস নিব। তো এই 3টা ক্লাস হয়ে গেলে আমরা কিন্তু রিভিশন ক্লাসে চলে যাব। হ্যাঁ, তো আমাদের 6ষ্ঠ অধ্যায়ে ছিল জলবায়ুর পরিবর্তনশীলতা। জলবায়ুর পরিবর্তনশীলতা। জলবায়ু পরিবর্তনশীলতা এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি বুঝি, কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে, কি কারণ, এইসব জিনিস নিয়ে আসলে মেনলি আলোচনা হবে। তো জলবায়ুর পরিবর্তনের আগে আমি একটু জানতে চাই যে তোমরা সবাই জানো, যদিও আমরা এগুলো অনেকগুলো ক্লাস করে আসছি, অনেকগুলো ক্লাস সম্পর্কে আমাদের ধারণা আছে, সেটার প্রথমে এই পরিবর্তনটা জানার আগে আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আবহাওয়া কাকে বলে। এটা তোমরা জানো, তারপরেও আজকে তোমরা বলো যে আবহাওয়াটা কাকে বলে। এটা আমি একটু রিভাইজ করার জন্য, যে আবহাওয়া কাকে বলে 2টা টার্ম আমার জানা লাগবে। এটা কি আবহাওয়া? কি হ্যাঁ, আবহাওয়াটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একটা নির্দিষ্ট সময়ে সেই স্থানের বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, বায়ুতাপ, বায়ুচাপ, এই যে সামগ্রিক যে বায়ুমণ্ডলের যে সামগ্রিক অবস্থা, এই অবস্থার একটা গড় হচ্ছে আবহাওয়া। অর্থাৎ হচ্ছে সেটা একটা স্বল্পকালীন সময়। এখন স্বল্পকালীন সময় বলতে কোন সময়টা, কতটুকু সময় তোমরা সবাই জানো। স্বল্পকালীন টাইম বলতে আমরা ধরি আবহাওয়ার ক্ষেত্রে সাধারণত টাইম হচ্ছে কয়েক ঘন্টা থেকে আমরা 1 সপ্তাহ পর্যন্ত। 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন।
7 দিন। এই 7 দিন সময়টা অর্থাৎ কয়েক ঘন্টা থেকে 1 সপ্তাহ পর্যন্ত এই 7 দিন যে স্বল্প সময়ের একটা নির্দিষ্ট ভৌগোলিক স্থান, এই নির্দিষ্ট ভৌগোলিক স্থানটা অবশ্যই কেমন যে যার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ আছে এমন একটা স্থানের তার একটা নির্দিষ্ট সময়, মানে কোন সময় থেকে আমরা মানে কোন দিন বা কোন সময় আমরা সেই জায়গার বায়ুমণ্ডলের তাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ এগুলোর অবস্থা জানতে চাচ্ছি। সেই সময়টায়, এই স্বল্প সময়টায় যেই গড় অবস্থাটা আমরা পাই সেটাই হচ্ছে আবহাওয়া, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা টার্ম আমাদের জানা আছে, আমরা আবার একটু রিকল করছি, সেটা হচ্ছে জলবায়ু। জলবায়ুটা কি বলো তো, জলবায়ুটা কি? হ্যাঁ তামিম, তোমরা নিশ্চয়ই ক্লাসে আছো। তামিম, শিয়াব, তারপরে নাবিল, তোমরা অবশ্যই ক্লাসে আছো, তাই না? আমি তোমাদেরকে এখন থেকে যেহেতু রিভিশন ক্লাস, আমি কিন্তু তোমাদের কাছ থেকে আনসার আশা করব। যে কজনই তোমরা ক্লাসে থাকো তোমরা অবশ্যই আসবা। আলামিন বলছো আর ভালো লাগে না, এই তো ভালো লাগে না সেটা তো জানি। ঠিক আছে, সবাই জয়েন করেছো তাই না? অল্প সময়ের মাহবুবুল হাসান বলেছো। হ্যাঁ, তুমি তাহলে আমরা জলবায়ুটা সম্পর্কে একটু ধারণা বলো তো, তোমরা একটু টেক্সট করো জলবায়ুটা কি। জলবায়ুটা, হ্যাঁ আমি তো বলেছি যে আবহাওয়াটা হচ্ছে একটা স্থানের নির্দিষ্ট একটা ভৌগোলিক স্থানের একটা নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা থেকে বা 1 সপ্তাহ পর্যন্ত একটা সময়ের সেই স্থানের বায়ুমণ্ডলের কি তাপ, চাপ, আর্দ্রতা, বৃষ্টিপাত, এই যে কতগুলো উপাদান আমরা কিন্তু এগুলো পড়ে আসছি, তাই না? আবহাওয়ার উপাদান পড়েছি বা জলবায়ুর উপাদান পড়েছি, এইগুলোর একটা এভারেজ অবস্থা, সেটাকে আবহাওয়া বলছি। আর জলবায়ু কি বলছি? জলবায়ু বলছি যে কোনো একটা নির্দিষ্ট ভৌগোলিক স্থানের 25 থেকে 30 বছরের আবহাওয়ার গড়টা হচ্ছে জলবায়ু। 25 থেকে 30 বছর, 25 থেকে 30 বছরের একটা গড়, কিসের? আবহাওয়ার গড়, তাই না? আবহাওয়ার গড়, এই গড়টাকে বলা হচ্ছে জলবায়ু। এখন তোমরা অনেকে পড়ার ক্ষেত্রে বইয়ে দেখবা যে অনেক সময় বিভিন্ন বইয়ে, আমি আগেও উল্লেখ করেছি, 30 থেকে 35, 35 থেকে 40 এরকম একটা ইন্টারভেল দেওয়া থাকে। আসলে ওগুলো কিন্তু সবগুলোই মানে ঠিক না। ব্যাপারটা হচ্ছে যে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এই শব্দটা আমি তোমাদেরকে অনেক বলেছি, WMO, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এটা কি? এটা হচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা, মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। তারা একটা টাইমকে বলে মানে ঠিক করে দিয়েছেন। সেটা কি ঠিক করেছেন? তারা মূলত বলেছেন যে 30 বছরে একটা নির্দিষ্ট ভৌগোলিক এলাকার 30 বছরের আবহাওয়ার গড়টা হচ্ছে জলবায়ু, এটা বলেই দেওয়া হয়েছে। তো এখানে 25 থেকে 30 একটা ইন্টারভেল দেওয়া হয়েছে এই কারণে যে 25 বছরের একটা এভারেজ থেকেও কিন্তু আমরা ওই অঞ্চলের আবহাওয়া মানে জলবায়ু সম্পর্কে আমরা ধারণা করতে পারি বা একটা জলবায়ুকে দাঁড় করাতে পারি। এই জন্য 25 থেকে 30 বছর নিলে হবে। তবে এটা 30, 35, 40 লাগবে না, 30 বছর একটা স্ট্যান্ডার্ড সময়ের কথা বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা আবহাওয়া এবং জলবায়ু এ সম্পর্কে জেনেছি, তাহলে আমরা আসতে পারবো যে আমাদের জলবায়ু পরিবর্তনশীল কি, জলবায়ু পরিবর্তনশীলতাটা সম্পর্কে আমরা বলতে পারবো, তাই না? যেহেতু এই দুটা সম্পর্কে আমরা জানি। জলবায়ু পরিবর্তনশীলতা কি? জলবায়ু পরিবর্তনশীলতা হচ্ছে যে মানে সহজ কথায় আমরা যেহেতু দুটা সংজ্ঞা জানি, কোনো একটা নির্দিষ্ট স্থানের আবহাওয়ার যে গড় অবস্থা সেটার পরিবর্তনটাই হচ্ছে জলবায়ু পরিবর্তনশীলতা। এটা একটা সহজ কথা। সহজ কথা হচ্ছে যে যেমন ধরো একটা এলাকার জলবায়ু তো আমরা জেনেছি যে 25 থেকে 30 বছর ধরে আবহাওয়ার গড় হলে সেইখানে একটা জলবায়ু অবস্থা বোঝা যায়। তো ওই জায়গায় যখন এই আবহাওয়ার এই গড় অবস্থাটা চেঞ্জ হয়ে যায় মানে কি চেঞ্জ হয়? ধরো আমরা জানি, তোমরা বায়ুমণ্ডল পড়ে এসেছো, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস পড়েছো, বায়ুমণ্ডলের ভিতরে বিভিন্ন ধরনের উপাদান আমরা পড়েছি না? একটা বায়ুমণ্ডলে কি কি উপাদান দ্বারা গঠিত? বিভিন্ন রকম গ্যাসীয় উপাদান আছে, ধূলিকণা আছে, তাই না? তো গ্যাসীয় উপাদানের ভিতরে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এই যে উপাদানগুলো রয়েছে, এই উপাদানগুলো কিন্তু আমাদের এক এক মানে মানে উপাদানগুলোর পরিমাণ বা অনুপাত কিন্তু এক একভাবে আছে, এক একটার পরিমাণ এক এক রকম আছে, এবং সেটা আছে যে হারে, সেটা হচ্ছে নর্মাল
মানে স্বাভাবিক হার। আমরা কিন্তু একটা পার্সেন্টেজ তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে তোমাদের? মনে না থাকলে পড়বা, কারণ এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এই উপাদানগুলো ম্যাক্সিমামই তোমাদের আমরা একটা পড়িয়েছিলাম বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। সেই স্তর বিন্যাসের ভিতরে আমরা দেখেছি বায়ুমণ্ডল কতগুলো স্তরে বিভক্ত, তাই না? এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সহ যে কোনো প্রাণীকুলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটা বলো তো? বলো, লেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ লেখো, লিখতে টেক্সট আসতে আসলে সময় লাগে অনেক। তার গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে ট্রপোস্ফিয়ার, তাই না? তার ট্রপোস্ফিয়ারের এটা কেন গুরুত্বপূর্ণ? এখানে যে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের উপাদানগুলো আছে, গ্যাসীয় উপাদানগুলো, সেগুলো একটা আনুপাতিক হারে আছে, এবং ওই আনুপাতিক হারটা থাকার কারণে হচ্ছে এই স্তরে মানুষ সহ উদ্ভিদ, প্রাণীকুল, টোটাল জীবকুলটা বসবাসের জন্য এটা উপযোগী। তাহলে এই ট্রপোস্ফিয়ারে এই গ্যাসীয় উপাদানগুলোর কোনো একটা মাত্রায় যদি পরিবর্তন হয়, কম বেশি হয়, অর্থাৎ হ্রাস বা বৃদ্ধি হয়, তখনই কিন্তু জলবায়ুর পরিবর্তন হয়। আর এই জলবায়ু পরিবর্তনের কারণে আমরা এখনো প্রায় সময় দেখবো মুখে মুখে বলি যে যখন বৃষ্টি হওয়ার সময় সেই সময়টা বৃষ্টি হচ্ছে না বা পরে হচ্ছে। ধরো এই বছরের কথাই আমরা যদি বলি, এবছর কি হয়েছে, যখন আমরা দেখেছি এপ্রিল মে মাস, অর্থাৎ হলো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, নর্মালি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রতিদিন বৃষ্টি হবে না, কিন্তু কালবৈশাখী ঝড়টা দেখা যায় যে কয়দিন পরপরই হয়, মানে সপ্তাহে 2-1 দিন করে হয়। তবে এবার তোমরা লক্ষ্য করলে দেখবা যে এবার কিন্তু বৃষ্টির কালবৈশাখী ঝড়টা খুবই কম হয়েছে, এবং তোমরা দেখেছো গরমে এত প্রচন্ড রকম গরম আমরা ফিল করেছিলাম এই টাইমগুলোতে। তো তখন আমরা সবাই কিন্তু বলি, যারা অনেক তোমাদের চাইতে সিনিয়র, তারা বলি যে জলবায়ু মানে আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল না, এই সময়টা তো বৃষ্টি হতো, তাই না? এই কথাগুলো মানেটা কি? এটা হচ্ছে যে জলবায়ুর একটা পরিবর্তনের একটা কথা। কারণ তারা আরো আগের মানুষ, তারা আর একটু জানতো যে এই জায়গার মানে এই সময়টা, এই সময় এই ধরনের বৃষ্টি হতো। আর এখন যে বৃষ্টিটা হচ্ছে বর্ষা, এটা তো নর্মাল বৃষ্টি। তোমরা জানো যে মানে সাধারণত বর্ষাকালটা শুরু হয় জুন মাসের 14-15 তারিখ থেকে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়। তখন দক্ষিণ পশ্চিম দিক থেকে বাংলাদেশে বায়ু প্রবাহিত হয়, এবং প্রচুর পরিমাণে, যেহেতু দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে বাংলাদেশে কি বঙ্গোপসাগর, যার কারণে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প আসে, এবং আমাদের যেহেতু উত্তর দিকে পাহাড় আছে বা হিমালয় পর্বত আছে, ওখানে বাধাপ্রাপ্ত হয়ে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এছাড়া এই সময়টা এই মানে বায়ুর এই দিকের কারণে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে আষাঢ় আর শ্রাবণ মাস, অর্থাৎ হচ্ছে জুন জুলাই মাস, মানে টোটালি মানে পরিপূর্ণভাবে বৃষ্টি হয়। তোমরা লক্ষ্য করলে দেখবা এবার কিন্তু মে মাসের 28-29 তারিখ থেকে টানা কিন্তু বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তার মানে এখানে আমাদের এই বর্ষাকালটা একটু আর্লি আসছে। তো এই যে এইসব চেঞ্জগুলা, মানে যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টিপাত হচ্ছে না, বা বৃষ্টি যখন হচ্ছে এক নাগারে অনেক হচ্ছে, যতটা হওয়ার কথা না তা হচ্ছে, এই ধরনের পরিবর্তনটাই হচ্ছে জলবায়ুর পরিবর্তনশীলতা। জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে এটা আসলে 3 ভাবে প্রমাণ করা যায়। সেটা হচ্ছে যে ধরো প্রত্যক্ষ কিছু এভিডেন্স বা প্রমাণ দ্বারা করা যায়। 3টার ভিতরে প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। যদি আমরা দেখি প্রত্যক্ষ প্রমাণটা কি, প্রত্যক্ষ প্রমাণটা হচ্ছে পৃথিবীতে প্রত্যেকটা দেশেই দেখবা কতগুলো আবহাওয়া স্টেশন আছে। হ্যাঁ, এই আবহাওয়া স্টেশনগুলোর কাজ কি? কাজ হচ্ছে যে ওই শুধু প্রত্যেকটা দেশে তোমার একটা না, অনেকগুলো আছে। বাংলাদেশে যেমন মেইনটা হচ্ছে আগারগাঁয় প্রধান আবহাওয়া অফিস, এছাড়া অনেক জেলায় কিন্তু আবহাওয়ার ছোট ছোট কেন্দ্রগুলো আছে। এই আবহাওয়া অফিসগুলোর কাজ হচ্ছে যে এই কখন মানে ওই স্থানের আর্দ্রতা, বৃষ্টিপাত, তাপমাত্রা এগুলো রেকর্ড করে তার সেন্টার, যে দেশের যে সেন্টার আবহাওয়া অফিস সেখানে পাঠানো। সেই দেশের সেন্টার অফিসের কাজ হচ্ছে যে তার যে জোন, মানে ওই একটা অঞ্চলের প্রধান যে অফিস সেখানে পাঠানো, সেখান থেকে এটা ইন্টারন্যাশনালি মানে বিভিন্নভাবে ছড়িয়ে পড়া। তো এই যে প্রাতিষ্ঠানিক মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান থেকে, মানে আবহাওয়া কেন্দ্রগুলো থেকে যে ডেটাগুলো নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু প্রত্যক্ষ প্রমাণ যে তুমি এই ডেটাগুলো থেকে, আমরা যখন এগুলো তো রেকর্ড থাকে, এগুলো থেকে কিন্তু আমরা 30-40 বছর আগে কি ধরনের জলবায়ু ছিল বা তাপমাত্রা
আর্দ্রতা কেমন ছিল সেটার একটা তুলনামূলক আলোচনা আমরা করতে পারি। তবে এটা যদিও এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে তথ্য পাওয়া যায়, কিন্তু আমরা কিন্তু 200 বছর আগের তথ্য পাবো না। কেন পাবো না? কারণ তখন কিন্তু আবহাওয়া অফিসগুলো প্রতিষ্ঠিত হয় নাই। আর এই 200 বছরের মধ্যে যেগুলো হয়েছে সেটা ধরো বেশিরভাগই উন্নত দেশগুলো, যেমন আমেরিকা অথবা ইউরোপ, এইসব দেশগুলোতেই কিন্তু এই অফিসগুলো বেশি প্রতিষ্ঠিত ছিল। পরবর্তীতে বিগত 50-60 বছরে কিছু উন্নত অনুন্নত দেশগুলোতেও এই আবহাওয়া স্টেশনগুলো প্রতিষ্ঠা পায়। তবে তারপরেও এখনো বিভিন্ন যেসব জায়গাগুলোতে জনগণ মানে মানুষের সমাবেশ নেয় বা মানুষ বসবাস করে না, অথবা মহাসাগরীয় বিভিন্ন জায়গাগুলো, সেখানকার ইনফরমেশন কিন্তু এখনো থেকে যাচ্ছে, ল্যাকিং থেকে যাচ্ছে। তো যাই হোক, তারপরেও এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এছাড়া বর্তমানে তো এখন স্যাটেলাইটের মাধ্যমে অনেক পরিমাণে আমরা তথ্য নিতে পারছি। তো এটা গেল প্রত্যক্ষভাবে এই তথ্যগুলা দিয়েও জলবায়ু যে পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখছি, পাচ্ছি প্রমাণ। আরেকটা আছে যে ঐতিহাসিক যেটা বলা হয় যে বিভিন্ন ধরনের তোমার মানে হিস্টোরিক্যাল যে এভিডেন্স গুলো বা হিস্টোরিক্যাল যে ডেটাগুলো, যেটাকে বলা হয় যে ঐতিহাসিক ডেটা বা তথ্য, এটা হচ্ছে কি, এটা হলো বিভিন্ন বিজ্ঞান মানে মনীষীরা বা যারা ভ্রমণ করেন বা বিজ্ঞানীরা, তারা হচ্ছে কি করেন, যখন বিভিন্ন জেলা মানে বিভিন্ন দেশে ভ্রমণ করতেন এক সময়, যখন এই যে এই তথ্যগুলো ছিল না, বিভিন্ন মহাদেশগুলো আবিষ্কার হলো বা তারও আগের সময়গুলোতে দেখা যায় যে বিভিন্ন ভূগোলবিদ বলো, বিভিন্ন ইতিহাসবিদ বলো, তা ওনারা বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন, তাই না? তখন কি করতেন, তারা কিন্তু বিভিন্ন রকম বই লিখতেন। হ্যাঁ, সে বইগুলোতে এক একটা অঞ্চল সম্পর্কে ব্যাখ্যা থাকতো। সেটা কেমন ব্যাখ্যা থাকতো? দেখা যায় যে ওইখানে হয়তো কোনো সময় খরা হলো, বলতো যে এত খরা হয়েছে, এই কারণে এখানে ফসল উৎপাদন হয় নাই, অথবা ব্যাখ্যা থাকতো এখানে এই ফসলটা অনেক বেশি উৎপাদন হয়, অথবা বিভিন্ন জলাশয়ের বর্ণনা থাকতো, বিভিন্ন ধরনের মানে তোমার নদী নালা বা বন্যা, এই ধরনের বিভিন্ন রকম তথ্য, যেগুলো ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করতেন বইগুলাতে। কিন্তু ওই বইগুলো পড়লে বোঝা যেত যে ওই এলাকায় আসলে যখন যদি বলা হয় যে এই ফসলটা প্রচুর পরিমাণে ওই এলাকায় উনি দেখেছেন, তাহলে বোঝা যেত যে ওই ফসলটার জন্য যে উপযোগী জলবায়ু ছিল বা যে ধরনের বৃষ্টিপাত, আর্দ্রতা, তাপমাত্রার দরকার ছিল, সেটা ওই এলাকায় ছিল সেই সময়টা। তো ওইসব বইগুলো পড়েও কিন্তু মানে এই জলবায়ুর তথ্যগুলো পাওয়া যেত, এবং ওগুলো দিয়ে এখনকার বর্তমানের ওই অবস্থাগুলো নিয়ে দুইটা মিলিয়ে আলোচনা করেই বা দুইটা মিলিয়ে তথ্যগুলোকে বিশ্লেষণ করে বোঝা যায় যে জলবায়ুটা আসলে পরিবর্তন হচ্ছে। তো এই দুইটা হলো প্রধানত মেইন মানে মানে তথ্য, জলবায়ু পরিবর্তনের প্রমাণ। আর আরেকটা আছে যেটা হচ্ছে যে তোমার যেটাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক ডেটা, জলবায়ু ডেটা। সেটা কেমন? সেটা হচ্ছে তোমার সাধারণত আমাদের বিভিন্ন ধরনের গাছপালা বা মানে ভূতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন বা ভূতাত্ত্বিক বিভিন্ন ধরনের তোমার পলি, এগুলোর বিভিন্ন জীবাশ্ম, এইসব জিনিসগুলোকে অ্যানালাইসিস করে বোঝা যায় যে এটা বন্যার কারণে এই প্রাণীটা বা এই বৃক্ষটা ধ্বংস হয়, এবং সেটার জীবাশ্মগুলো থেকে বোঝা যায়। তো এটার জন্য আবার অনেক প্রচুর পরিমাণে ভালো হাই টেকনোলজি সমৃদ্ধ জিনিসপত্র লাগে, মানে প্রযুক্তিটা অনেক উন্নত হওয়া লাগে, না হলে কিন্তু আবার এগুলোর বিচার মানে অ্যানালাইসিস করা যায় না। তো যাই হোক, এইভাবে মানে আমাদের বিজ্ঞানীরা, আমাদের জলবায়ু বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন যে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এখন আমরা দেখব জলবায়ু পরিবর্তনের কারণগুলো কি কি, কি কি কারণে জলবায়ুগুলো আসলে পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের জন্য জলবায়ু বিজ্ঞানীরা অনেকগুলা কারণের কথা বলেছেন। তবে যেগুলো হচ্ছে মানে সবার কাছে সমাদৃত, অর্থাৎ সবাই যেটাকে সাপোর্ট করেছেন, মানে জানেন যে এগুলো হলো মানে প্রমাণগুলো যেগুলো সবার কাছে সমাদৃত, সেইগুলোকে ওনারা মানে রেখে বাকিগুলাকে রিজেক্ট করেছেন। তো এইগুলোর মধ্যে প্রধানত যেগুলো হচ্ছে আমরা জলবায়ু পরিবর্তনের প্রধান দুটা কারণ যদি আমরা বলে থাকি, তাহলে সেটা হচ্ছে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে পৃথিবী এবং
এবং বায়ুমণ্ডলের বহিস্থ কারণ আরেকটা বলি, পৃথিবী এবং বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ কারণ। আমরা প্রথমে পৃথিবী ও বায়ুমণ্ডলের বহিস্থ কারণ দেখব। পৃথিবী ও বায়ুমণ্ডলের বহিস্থ কারণগুলোর মধ্যে বেশ কয়েকটি কারণ আছে, যেগুলোর কারণে পৃথিবীর যে জলবায়ুটা সেটা পরিবর্তন হচ্ছে। এই কারণের মধ্যে প্রধান দুইটা অংশ যদি আমরা দেখি, প্রধান অংশের মধ্যে একটা বলা যেতে পারে যে সূর্য এবং পৃথিবীর মধ্যে যে সম্পর্ক, সূর্য এবং পৃথিবীর মধ্যে সূর্য ও পৃথিবীর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, এই সম্পর্কের কারণে পৃথিবী এবং সূর্যের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক বিভিন্ন রকম সম্পর্ক আছে। এই সম্পর্কগুলোর বিভিন্ন রকম পার্থক্যের কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। আমরা জানি যে পৃথিবীতে সূর্য থেকে যে আলোক রশ্মি আসে বা মানে সূর্য থেকে যে তাপটা আসে, এই তাপটা কিন্তু মূলত জলবায়ুটাকে মানে নির্ধারক হিসাবে বলা যেতে পারে, একটা অঞ্চলের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে বলা যেতে পারে। প্রধান এটা হচ্ছে শক্তি। তো সূর্য থেকে আগত সৌর রশ্মি যেটা যে পরিমাণ তাপমাত্রা আসে তার সম্পূর্ণটা কিন্তু ভূপৃষ্ঠের উত্তাপের কাজে ব্যবহৃত হয় না। এখানে কিছু অংশ আছে বায়ুমণ্ডল শোষণ করে, কিছু অংশ আছে ভূত্বক শোষণ করে, আবার এইগুলো শোষণ করার পরে বিকিরিত হয়ে বাকি তাপগুলো কিন্তু কি করে তোমার হচ্ছে মহাশূন্যে দীর্ঘ তরঙ্গ রূপে মহাশূন্যে ফেরত যায়। যখনই এই মহাশূন্যে ফেরত যাওয়ার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ এটা যে পরিমাণ ফেরত যাওয়ার কথা সূর্যরশ্মি, সেই পরিমাণ যদি ফেরত না যায়, সেটা যদি পৃথিবীতে থেকে যায়, তাহলে তখনই কিন্তু জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। আর এই পরিবর্তনগুলোই মূলত এই যে বিভিন্ন কারণে হয়ে থাকে, সেই কারণগুলি আমরা দেখব। প্রথমে আমরা বলেছি যে দুইটা মূলত কারণ আছে জলবায়ু পরিবর্তনের। একটা হচ্ছে কিছু বহিস্থ কারণ আছে, বাহিরের কিছু কারণ আছে, কিছু আছে অভ্যন্তরীণ কারণ। বহিস্থ কারণগুলো মূলত প্রাকৃতিক এবং এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সূর্য পৃথিবীর এগুলোর মধ্যকার বিভিন্ন ধরনের রিলেশনের কারণে জলবায়ুটা চেঞ্জ হচ্ছে। তো সূর্য এবং পৃথিবীর মধ্যে পারস্পরিক সম্পর্ক যেটা হয় যে অনেক সময় পৃথিবী সাধারণত আমরা জানি পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে। এই ভ্রমণের সময় বিভিন্নভাবে তার আকার আকৃতি, মানে অক্ষপথের আকৃতি, কোণের আকৃতি, এগুলোর পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। তো এর মধ্যে এই কয়টা অবস্থান সেগুলো যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে আমরা যদি দেখি পৃথিবীর অক্ষকোণের পরিবর্তন। পৃথিবীর অক্ষকোণের পরিবর্তনের কারণে জলবায়ুর কি ধরনের পরিবর্তন হয় সেটা আমরা যদি দেখি, তাহলে প্রথম এই কারণটার ক্ষেত্রে যেটা বলা যায় যে পৃথিবী আমরা জানি তার নিজ অক্ষে একটা কাল্পনিক উলম্ব কোণে কি করে 23.5 ডিগ্রি কোণে অবস্থান করে থাকে। কি পৃথিবীর নিজ অক্ষে একটা কাল্পনিক উলম্ব কোণে 23.5 ডিগ্রি কোণে অবস্থান করে। পৃথিবীর অক্ষের এই কৌণিক দূরত্বটা কিন্তু স্থির না। 23.5 ডিগ্রি আমরা বলছি, কিন্তু এটা কিন্তু স্থির না। এটা বিভিন্ন সময় সেটা হচ্ছে তোমার প্রায় 41,000 মানে বছরের ব্যবধানে, মানে এরকম একটা সময়ের মধ্যে এটা অনেক মানে এই কৌণিক দূরত্বটা অক্ষকোণের এই অবস্থানটা পরিবর্তন হয়। কেমন পরিবর্তন হয় সেটা দেখা যায় যে 22 থেকে তোমার হচ্ছে 22 থেকে 25 ডিগ্রি কোণ পর্যন্ত চেঞ্জ হয়ে থাকে। কত 41 বছরের ব্যবধানে পৃথিবীর এই অক্ষকোণে এই পরিবর্তনটার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে আমি আবার একটু চিত্র দিয়ে দেখাই তোমাদের। এটা একটা পৃথিবী, হ্যাঁ, বুঝতে হবে।
পৃথিবী তার কক্ষে যখন অক্ষকোণের যে এরকম পরিবর্তন হয়, সেটা পরিবর্তন হচ্ছে যে এখন পৃথিবী তার 23.5 ডিগ্রি নিজ উলম্ব অক্ষকোণের মধ্যে মানে অ্যাঙ্গেলে আছে, কিন্তু এটা 41,000 বছরের ব্যবধানে বারবার চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়। কোনো সময় 22 ডিগ্রি পর্যন্ত গিয়েছে, তারও বেশি হয়েছে, 25 ডিগ্রি পর্যন্ত এই অক্ষকোণ চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হওয়ার কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হচ্ছে। যখন দেখা যায় যে পৃথিবীর কৌণিক অবস্থান সবচেয়ে বেশি হয়, তখন যেটা কি হয় সেটা হচ্ছে পৃথিবীতে দুইটা বড় মানে প্রধান যে দুইটা ঋতু, আমরা তো ষড় ঋতু অনেক ঋতু বলি, আসলে মেন ঋতু হচ্ছে দুইটা, তাই না? শীত এবং গ্রীষ্ম। এই শীত এবং গ্রীষ্ম ঋতুর মধ্যে একটা মানে যখন কৌণিক দূরত্ব বেশি হয় তখন ব্যবধানটাও হচ্ছে অনেক মানে তারতম্যটাও অনেক বেশি হয়ে থাকে। আবার যখন কৌণিক দূরত্বের অবস্থানটা কম হয় তখন সেক্ষেত্রে কি হয়, যখন বেড়ে যায় তখন তাপমাত্রা মানে ইয়াটা হচ্ছে অনেক বেড়ে যায়, আবার যখন কম হয় তখন কিন্তু তাপমাত্রা যে ভিতরে ভ্যারিয়েশন সেটা কিন্তু কমে যায়। তাহলে পৃথিবীর অক্ষকোণের পরিবর্তনের কারণে হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে। এগুলো হচ্ছে পৃথিবীর বহিস্থ কারণ, যে কারণগুলো প্রাকৃতিক ন্যাচারালি এই কারণগুলো ঘটে থাকে, এজন্য এগুলো হচ্ছে বহিস্থ কারণ। আরেকটা আমরা দেখি যে পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। পৃথিবীর কক্ষপথের পরিবর্তনটা কিভাবে আবার জলবায়ুকে নিয়ন্ত্রণ করছে সেটা যদি আমরা দেখি, আমরা জানি যে পৃথিবীর কক্ষপথটাও কিন্তু স্থির নয়, কারণ প্রায় 1,10,000 বছরের ব্যবধানে এই কক্ষপথটা কখনো প্রায় বৃত্তাকার থেকে মানে অতি উপবৃত্তাকার পথে সেটা পরিভ্রমণ করে। যেমন ধরো যে এটা হচ্ছে উপবৃত্তাকার পথ, বৃত্তাকার, হ্যাঁ, সূর্য, পৃথিবী, চাঁদ। এই যে এই মানে এটার এই কখনো সূর্য দেখা যাচ্ছে যে পৃথিবী কখনো বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে, কখনো দেখা যাচ্ছে পৃথিবী অতি উপবৃত্তাকার পথে সূর্যকে মানে বছরে যে একটা চারিপাশে ঘুরছে, নিজ অক্ষের উপরে তো একটা ঘুরছে, তারপর আবার সূর্যের চারিদিকে সে কিন্তু পরিভ্রমণ করছে। তো এই পথটা কখনো কখনো সেটা মানে চেঞ্জ হচ্ছে। সেটা কেমন চেঞ্জ হচ্ছে, যখন এর আকৃতি যখন বৃত্তাকার থাকে, পৃথিবীর কক্ষপথের আকৃতি যখন বৃত্তাকার হয় বা প্রায় বৃত্তাকার পর্যায়ে পৌঁছায়, তখন পৃথিবীতে বর্তমানে যে সৌরশক্তিটা পায় বা যে সৌরশক্তিটা সে পেত তার থেকে সে প্রায় 0.014% তাপমাত্রা বেশি পাবে যখন পৃথিবী সূর্যের বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। আবার যখন পৃথিবী সূর্যের এই অতি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করবে, তখন তাপমাত্রা বর্তমানের চেয়ে 17.17% হচ্ছে তাপমাত্রা হ্রাস পাবে। তো এটা যদি হ্রাস পায়, এই উপবৃত্তাকার পথ আবার হচ্ছে তোমার বৃত্তাকার কক্ষপথ, এই দুইটা মানে ভাবে যদি পৃথিবী পরিভ্রমণ করে, তাহলে কিন্তু তাপমাত্রা একবার বেড়ে যাচ্ছে, একবার তাপমাত্রা কমে যাচ্ছে। তাহলে এইসব কারণেও কিন্তু জলবায়ুটা পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা আবার আরেকটা কারণ দেখি, সেটা হচ্ছে পৃথিবীর অনুসুর এবং অপসুর অবস্থান। পৃথিবীর অনুসুর এবং অপসুর অবস্থান সেটাও আমরা দেখব, মানে সূর্যের, পৃথিবীর না, সূর্যের অনুসুর ও অপসুর অবস্থান। এটা কি? এটা হচ্ছে যে পৃথিবী যখন সূর্যের চারিপাশে পরিক্রমণ করে তখন কি করে, কখনো দেখা যায় যে সূর্য পৃথিবীর কাছাকাছি মানে পৃথিবী সূর্যের কাছাকাছি চলে আসে, মানে এই পরিক্রমণের সময় কখনো সূর্য পৃথিবী থেকে একটু মানে দূরে অবস্থান করে। তাহলে এই যে দূরে এবং কাছে এই অবস্থানের কারণে কি কি হবে, এই অবস্থানে আমার এই উপবৃত্তাকার পথটা সুন্দর করে আঁকানো হচ্ছে না, যাই হোক তোমরা একটু বুঝতে পারলে হবে। সূর্য, পৃথিবী, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আবার এটা হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। এখানে হচ্ছে সর্বোচ্চ 15 কোটি হচ্ছে দূরত্ব, 15 কোটি বোধহয় 20 লক্ষ কিলোমিটার। 4 জুলাই
আর এটা হচ্ছে 14,70,00,000। এটা 3রা জানুয়ারি। আর এই অবস্থানটাকে বলা হচ্ছে অপসূর, আর এটাকে বলা হচ্ছে অনুসূর। এখানে দেখো যে সূর্য যখন মানে পৃথিবী যখন সূর্যের চারিপাশে পরিক্রমণ করে তখন পরিক্রমণের সময় সব সময় একই রকম মানে দূরত্ব থাকে না, কোনো কোনো সময় সূর্যের কাছাকাছি চলে আসে, কোনো কোনো সময় সূর্য থেকে দূরে সরে যায়। এটা দেখা যায় যে 4ঠা জুলাই পৃথিবী থেকে সূর্য দূরত্ব 15,20,00,000 সর্বোচ্চ থাকে, এবং 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 14,70,00,000। তাহলে কি হয় যে 4ঠা জুলাই যে তখন তাপমাত্রা হবে, 3রা জানুয়ারির সময় কিন্তু সেই রকম তাপমাত্রা হবে না। তো এইসব কারণেই হচ্ছে সাধারণত জলবায়ুর একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। আচ্ছা, এটা একটা কারণ, এগুলো গেল। আমি কিন্তু তোমাদেরকে একটু সংক্ষিপ্ত সহজ ভাষায় বলার চেষ্টা করতেছি, এর চাইতে ডিটেলস তোমাদের পড়ারও দরকার নেই এই বিষয়গুলো নিয়ে, কারণ তোমাদের এমনিতে সিলেবাসে গাণিতিক ভূগোল নাই, সুতরাং তোমাদের এত জানারও লাগবে না, হালকা একটু বুঝলেই হবে বোঝার জন্য কেন পরিবর্তনগুলো হচ্ছে। আচ্ছা, আরেকটা কারণ যেটা বহিস্থ কারণ, আরেকটা যদি দেখি সেটা হচ্ছে সূর্যের শক্তির মানে শক্তি উৎপাদনের হ্রাস বৃদ্ধি। সূর্য থেকে যখন মানে আমরা যদি অতীতের বিভিন্ন জলবায়ু যে পরিবর্তন হয়েছিল সে সময় লক্ষ্য করলে দেখা যাবে যে সূর্য থেকে যে শক্তি উৎপাদন হয় সেক্ষেত্রে কিন্তু হ্রাস বৃদ্ধি দেখা যায়। মাঝে মাঝে দেখবা যে মানে সূর্যের ভিতরে কিছু কিছু কালো কালো দাগ বা স্পট দেখা যায়, সেটাকে সাধারণত বলা হয় সান স্পট। এটাকে আর একটা বাংলা একটা ভালো শব্দ আছে যেমন সৌরদীপ্তির চক্র। এটা কি, এটা মানে সাধারণত সূর্যের যে অঞ্চলগুলোতে জায়গাতে মানে যে জায়গাতে তাপমাত্রা সাধারণত কম থাকে, অল্প থাকে, সেটা দূর থেকে সে জায়গাগুলোকে কালো দেখা যায়, কালো স্পটের মতো দেখা যায়, তাই এটাকে বলা হয় যে সৌর কলঙ্ক। নর্মালি এটার একটা সার্কেল আছে, এই সৌরদীপ্তির একটা সার্কেল আছে, সেটা হচ্ছে 80 বছর থেকে 80 বছর এবং 11 বছরের। তো এই সানস্পটের কারণে সূর্য থেকে যে সৌরশক্তির প্রাপ্তি বা উৎপাদন সেটারও মানে কম বেশি হয়ে থাকে, মানে পরিবর্তন হয়ে থাকে, যার কারণে যেহেতু সৌরশক্তি আসা যাওয়ার ক্ষেত্রে কম হয়ে থাকে তাহলে অবশ্যই তাপমাত্রা মানে একটা মানে পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রেও তাহলে পরিবর্তন হয়ে থাকে। তো এইগুলো আমরা দেখলাম যে মানে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের পৃথিবী এবং বায়ুমণ্ডলের বিভিন্ন বহিস্থ কারণগুলো। আমরা এখন দেখব পৃথিবী এবং বায়ুমণ্ডলের অভ্যন্তরীণ কি কারণ আছে যে কারণগুলোর কারণে জলবায়ু পরিবর্তন হয়ে থাকে। আমি এখানে ইয়ে করি, প্রথমে আমরা কারণগুলো জানি, অনেকগুলো কারণই জানি, বলো। যেমন অভ্যন্তরীণ কারণগুলো প্রাকৃতিক তো আছেই অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে, সেগুলো আবার মনুষ্য সৃষ্ট কারণও আছে কিছু। অভ্যন্তরীণ কারণগুলোর মধ্যে আছে যেটা আমরা প্রথমত দেখি যে হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। হ্যাঁ, প্রথমটা দেখি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে জলবায়ু পরিবর্তন হয়। কিভাবে হয়? সাধারণত আমরা জানি আগ্নেয়গিরি থেকে যখন অগ্ন্যুৎপাত হয় তখন পৃথিবীর অভ্যন্তরের বিভিন্ন লাভা, ভস্ম, ছাই, বিভিন্ন রকমের উপাদানগুলো বাহিরে বের হয়ে আসে, তাই না? তো এই যে বিভিন্ন রকমের উপাদানগুলো বের হয়ে আসে, এর মধ্যে সবচেয়ে বেশি থাকে কি? সবচেয়ে বেশি বলো কি থাকে সবচেয়ে বেশি? হ্যাঁ, জলীয় বাষ্প থাকে। এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের যেসব উপাদানগুলো থাকে তার বের হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জলীয় বাষ্প থাকে, আর সেটার প্রায় 90% উপরে এই জলীয় বাষ্পগুলো থাকে। এই সময় কি হয়, এই জলীয় বাষ্পের কারণে যেখানে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হয়েছে সেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এলাকার চারপাশে তখন চারপাশে মানে তার আশেপাশে বা সন্নিকট এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাত হলে কি হয়,
স্বাভাবিকভাবে সেখানকার তাপমাত্রাটা ফল করে, মানে যে পরিমাণ তাপমাত্রা থাকার কথা সেই পরিমাণ তাপমাত্রা থাকে না। তো এই কারণে সেখানকার জলবায়ুটা চেঞ্জ হয়। এখানে একটা উদাহরণের মানে আছে, এই প্রসঙ্গে একটা উদাহরণ আছে, যেটা হচ্ছে 1815 সালের দিকে মাউন্ট টাম্বরা নামে একটা আগ্নেয়গিরি ছিল। সেই আগ্নেয়গিরি থেকে এত পরিমাণে অগ্নুৎপাত হয়েছিল যে এবং তার ফলে সে জায়গায় এত বৃষ্টিপাত হয়েছে যে ওই বছর ওই জায়গায় মানে ওই অঞ্চলটাতে কখনো গ্রীষ্মকালটা অনুভব হয় না সেই সময়টা। আর যেসব অঞ্চলগুলোতে আগ্নেয়গিরি হয়ে থাকে বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়ে থাকে সেখানে দেখা যায় যে কন্টিনিউয়াসলি, মানে যখন অগ্নুৎপাত হয় কিছুদিন পরপরই হয় এবং এক নাগারে বেশ কয়েকবার হয়। আর হলে কি হয় যে যেহেতু এই যে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায় তখন বৃষ্টিপাতও অনেক হয় এবং তখন ওর প্রভাবটা, মানে এই যে জলবায়ুর উপরে এর প্রভাবটা প্রায় 2-3 বছর থেকে যায়। আবার আরেকটা আগ্নেয়গিরি ছিল যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম আগ্নেয়গিরি, সেটা হচ্ছে মাউন্ট পিনাটুবা। এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে সেই সময়, সেটা 90 দশকের দিকে, তখন পৃথিবীর তাপমাত্রা প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গিয়েছিল। তো আগ্নেয়গিরির অগ্নুৎপাতটাও কিন্তু একটা বিশাল একটা ভূমিকা রাখতেছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে। তারপরে আছে প্লেট টেকটনিক। তোমরা প্লেট টেকটনিক তো পড়েছো, তাই না? প্লেট টেকটনিক থিওরি আমি পড়িয়েছি তোমাদেরকে, আমি এটা পড়িয়েছি তোমাদের। টেকটনিক, এই প্লেট টেকটনিকটা কি? আমরা জানি যে প্লেট টেকটনিকটা হচ্ছে পৃথিবী কতগুলো প্লেটে বিভক্ত, মহাসাগরীয় এবং মহাদেশীয়। যখন পৃথিবী একটা ছিল, মানে একসাথে লাগানো ছিল, সেটা পাঞ্জিয়া, এটা বিভিন্নভাবে পৃথিবীর এই প্লেটগুলো মুভমেন্ট করছে, তাই না? এই মুভমেন্টের কারণে বিভিন্নভাবে সরে যাচ্ছে। সরে গেলে আস্তে আস্তে এক মহাদেশ থেকে, এক অক্ষাংশ থেকে আরেক অক্ষাংশে চলে যাচ্ছে, এক দ্রাঘিমা থেকে আরেক দ্রাঘিমা চলে যাচ্ছে, যার কারণে অক্ষাংশ চেঞ্জ হচ্ছে, ওই স্থানগুলোর তাপমাত্রা, জলবায়ু এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে। আর তাছাড়া তোমরা একটা জিনিস দেখবা যে প্লেটগুলো যেহেতু খণ্ড বিখণ্ড হয়ে মহাদেশগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সেখানে দেখা যায় যে তোমার বিভিন্ন সময় আমরা যখন দেখি, আমরা জানি যেটা, যে সাগরের নিকট যে এলাকাগুলো থাকে সেখানে দেখা যায় যে তাপমাত্রাগুলো সমভাবাপন্ন থাকে, বেশি গরমও হতে পারে না আবার বেশি ঠান্ডাও হয় না। আর যত বেশি মহাদেশের ভিতরে, অর্থাৎ সাগর থেকে যত ভিতরের দিকে যাওয়া যায় ততই কি হয়, তাপমাত্রা কিন্তু এক্সট্রিম হয়, মানে বেশি হয়। আমাদের দেশের ক্ষেত্রে তোমরা একটু লক্ষ্য করো, দেখবা যে বাংলাদেশের নোয়াখালী উপকূলীয় জেলাগুলোর কথা বলছি, ভোলা বা বরিশাল, এই জায়গায় যেমন অতিরিক্ত গরমও হয় না আবার অনেক বেশি শীতও পড়ে না। আবার লক্ষ্য করলে দেখবা রাজশাহী, রংপুর, দিনাজপুর, উত্তরবঙ্গের ক্ষেত্রে সেখানে কিন্তু শীতকালে শীত বেশি, গরমও কিন্তু প্রচন্ড গরম। তো এরকম আর কি, মানে মহাদেশগুলো তখন বিরাট আকারে ছিল, তখন তাপমাত্রার ক্ষেত্রেও এরকম প্রভাব পড়তো। তো প্লেট টেকটনিকের কারণে এই জলবায়ুর ক্ষেত্রেও এই মানে মুভমেন্টের কারণে, প্লেটগুলো বিভক্ত হওয়ার কারণে জলবায়ুর ক্ষেত্রে একটা প্রভাব পড়েছে। এছাড়া আমরা একটা দেখি যে মহাসাগরীয় পরিবর্তনশীলতা, মহাসাগরগুলোর কিরকম ধরনের, মহাসাগরের ক্ষেত্রে আমরা যেটা দেখি, মহাসাগরের কিছু কিছু আছে যে শীতল সমুদ্র আছে, সেগুলো যখন সেগুলো কি হয়, যখন শীতল স্রোতগুলা নিম্ন অক্ষাংশ, মানে যেখানে হচ্ছে গরম অক্ষাংশ, নিরক্ষীয় অঞ্চলের দিকে এই উপরের থেকে মানে শীতল স্রোতগুলো যখন আসে, তখন দেখা যায় যে আশেপাশে যে জায়গাটা গরম ছিল, মানে উষ্ণ বেশি, সেই অঞ্চলটা কিন্তু শীতল হয়, অতটা বেশি গরম অনুভূত হয় না, কারণ মহাসাগরের এই সমুদ্র স্রোতের কারণে পার্শ্ববর্তী এলাকাগুলোতে প্রভাব পড়ে। আবার উষ্ণ স্রোত যখন প্রবাহিত হয়ে শীতল মহাসাগরের দিকে যায়, তখন দেখা যায় যে ওই অঞ্চলটা অত বেশি শীতল বা বরফাচ্ছন্ন থাকতে পারে না, বরফগুলো গলে যায় এবং আশেপাশের এলাকাগুলো হয়তো যেখানে গাছপালা জন্মানোর কথা না, সেখানে গাছপালাগুলো জন্মাতে পারে। তো এই মহাসাগরগুলোর এই বিভিন্ন মানে স্রোতের এক অক্ষাংশ থেকে আরেক অক্ষাংশে আসা যাওয়ার কারণেও কিন্তু জলবায়ুর পরিবর্তন হয়ে থাকে। এবার আসি, মানে প্রধানত যেটা মেইন আরেকটা কারণের কথা বলা হয়েছে অভ্যন্তরীণ কারণের মধ্যে, সেটা হচ্ছে মনুষ্যজনিত কারণ।
মনুষ্যজনিত কারণটা হচ্ছে সবাই মানুষকে দোষ দেয় বেশি, তাই না? জলবায়ু পরিবর্তনের জন্য সবসময় বলা হয় যে মানুষই দায়ী, তাই না? যে মানুষের তার অবিবেচক কাজের জন্য, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে সভ্যতার অতিরিক্ত মানে অগ্রগতি, এবং মানুষ হচ্ছে প্রচুর পরিমাণে সে শিল্প কারখানা তৈরি করেছে এবং বিভিন্ন ধরনের মানে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করছে। এসব বিভিন্ন অবিবেচকের মতো কাজের জন্য মানুষকে অনেকভাবে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী করা হচ্ছে। এবং আসলে মানে এটা একদিক থেকে ঠিক আছে, মানুষ অবশ্যই দায়ী, কারণ প্রচুর পরিমাণে এক সময়, আর আজ থেকে 30-40 বছর আগে কিন্তু যে পরিমাণে এখন এসি ব্যবহার করা হয় প্রত্যেকটা ঘরে ঘরে, সেই পরিমাণ এসি কিন্তু মানুষের ঘরে ঘরে ছিল না। গরমের সময় গরম লাগলে মানুষ বাহিরে বসে থাকতো, বা ইলেকট্রিসিটি ব্যবহার, এগুলো আসলে সে সময়টা ছিল না। সভ্যতা যত বেশি অগ্রগতি হচ্ছে তত বেশি ফুয়েল এনার্জি এগুলো ব্যবহৃত হচ্ছে, জীবাশ্ম জ্বালানিগুলো ব্যবহার করছে। এগুলো ব্যবহারের কারণে কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলে যে উপাদানগুলো আছে, গ্যাসীয় উপাদানগুলো, সেই উপাদানগুলোর মধ্যে একটু তো এগুলো সংযোজন হচ্ছে, আর এগুলো সংযোজন হলেই তখন পৃথিবীতে তাপমাত্রাগুলো ধরে রাখছে এবং ঠিকমতো তাপমাত্রা বিকিরণ হয়ে মহাশূন্যে যেতে পারছে না। এই কারণে মানুষকে আসলে অনেক দোষারোপ করা হচ্ছে। তবে এই ক্ষেত্রে আবার আরেকটা কথা আসছে, সেটা হচ্ছে যে মানুষ মানে তর্ক বিতর্কও আছে যে মানুষ যদি মানে জলবায়ু পরিবর্তনের জন্য মানে মুখ্য ভূমিকা পালন করে থাকে, তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। কারণ মানুষের কর্মকাণ্ডে যদি যেই পরিমাণ কর্মকাণ্ড করছে, এই পরিমাণে তো জলবায়ুটা আসলে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেত। তো সুতরাং মানুষের একমাত্র বা প্রধান কারণও না, বা এটা নিয়ে আসলে অনেক ধরনের বিতর্ক আছে, গবেষণা করছে। তারপর মানুষ যেহেতু বুদ্ধি নিয়ে চলে, এর জন্য মানুষকে অবশ্যই জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে মানে মানুষের ভূমিকা তো আছে, এবং সে যেন সেই কাজগুলো একটু কম করে এবং সে যেহেতু পৃথিবীটাকে সুন্দর বা সবুজ করতে পারে এই মানুষ, তাই তাকে আসলে একটু চিন্তা করে কাজ করতে হবে। এই জন্যই মানুষকে আসলে বেশি করা হয়। যাই হোক, এইগুলো হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। তাহলে আমরা একটু, আমার যেহেতু সময় শেষ হয়েছে, তারপর 2 মিনিট একটু আমরা সাম আপ করি। এটা সাম আপ করছি এই কারণে, এই ক্লাসটা তোমাদের হয় না, এই কারণে এটা আমাদের নতুন ক্লাস। তো এখানে যেটা হচ্ছে জলবায়ু পরিবর্তনের আসলে প্রধান কারণগুলো কি কি, কেন জলবায়ু পরিবর্তন হচ্ছে। তো প্রধান কারণের মধ্যে আমরা বেসিক দুইটা মানে মেইন দুইটা ভাগ করেছি। সেটা হচ্ছে একটা বহিস্থ কারণ, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ। বহিস্থ কারণটা পুরোটাই প্রাকৃতিক, যেটা সূর্য আর পৃথিবীর মধ্যে যেটা নিজেদের ভিতরে যে সম্পর্ক, এটা বিভিন্ন ভাবে এই সম্পর্কগুলো যখন পরিবর্তন চেঞ্জ আসে, তখন জলবায়ু পরিবর্তনটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে অভ্যন্তরীণ পরিবর্তন, এটা নেচার সাথে হচ্ছে মানুষেরও হাত আছে। তো এইখানেও কতগুলো কারণ আছে, যে কারণগুলোর কারণে জলবায়ু বিভিন্ন ফেনোমেনাগুলোকে ইফেক্ট করাতে জলবায়ু পরিবর্তন হচ্ছে। তাহলে আজকে মোটামুটি আমার ক্লাসটা এখানে এতটুকু পর্যন্তই। আমরা নেক্সট ক্লাস করব গ্রিন হাউস, তারপরে বৈশ্বিক উষ্ণায়ন, এগুলো নিয়ে আমরা ক্লাস করব। ওই দুইটা ক্লাস হয়ে গেলে আমরা কিন্তু রিভিশন ক্লাসে চলে যাব। আগে মানে যে ক্লাসগুলো করেছি ওইখানে আমরা ওই ক্লাসগুলো করব। তবে এখানে তোমাদেরকে আমি যেটা বলি, আমরা তো সিলেবাস পেয়ে গেছি 2022 সালের শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই সিলেবাস পেয়ে গেছো। আমরা ওই সিলেবাস অনুসারেই আমি কিন্তু ক্লাসগুলো নিব। আগে তো ডিটেলস ক্লাস নিয়েছি, ওগুলো ওভাবে নিব না। সিলেবাসে যা যা আছে, যে অংশগুলো বাদ দেওয়া হয়েছে সেগুলো বাদ দিয়ে যাব এবং করবো। আর তোমাদের আগে যেমন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতাম, এখন তো প্রশ্ন কি হবে, কি আদৌ তোমরা ওই সিস্টেমে পরীক্ষা দিবা না কি দিবা এটা জানি না। তাই পরবর্তীতে যখন অ্যাসাইনমেন্ট, আমি তোমাদেরকে বলেছি আমার আজকে থেকে আমাদের অ্যাসাইনমেন্টের ভূগোলের কাজ চলতেছে। তো আমরা এই উইকের লাস্ট দিন পর্যন্ত কাজ চলবে, তোমাদের টপিকগুলো নির্ধারণ হবে। আমরা নেক্সট উইক থেকে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাব, করব। আর আমি অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটা কথা বলি, তোমরা কেউ অনেক অডিট এত মানে চিন্তা করতেছো যে অ্যাসাইনমেন্টের জন্য, আমি অনেককে দেখেছি ঢাকায় চলে আসছো, কিন্তু কেন? তোমরা যদি ঢাকায় আসতে পারতা তাহলে তো কলেজ খুলে দিত। তোমরা অবশ্যই বাসায় যারা ঢাকার বাইরে থাকো তারা কুরিয়ারের মাধ্যমে পাঠাবা। এবং কেউ খুব চিন্তা করছো যে আমার অ্যাসাইনমেন্ট এসে পৌঁছালো কিনা বা আমি এটা পাবো কিনা, এটা কলেজ কর্তৃপক্ষ থেকে তোমাদেরকে যেভাবে হোক জানানোর ব্যবস্থা করা হবে। এটা নিয়ে এত অরিড হওয়ার কিছু নাই। তোমরা খুবই আনন্দ সহকারে সুন্দরভাবে যেভাবে বুঝো, ওভাবে যতটা ভালো করে, এটা অ্যাসাইনমেন্ট হচ্ছে যে তুমি কতটা ভালো করে সুন্দর প্রেজেন্টেশন করতে পারো, ওভাবে তুমি, যেহেতু নির্দেশনা দেওয়া আছে, ওইভাবে তুমি রিল্যাক্স মাইন্ডে, এটা কোনোভাবে
প্রেশার নেওয়া যাবে না, এটা সুন্দরভাবে করে কুরিয়ারে পাঠিয়ে দিবা। এর জন্য ঢাকায় আসতে হবে না, এর জন্য কষ্ট করে বৃষ্টিতে ভিজা কোনো প্রয়োজন নেই। যারা ঢাকায় আছো তারা নিজে যদি আসতে পারে আসলা, নাহলে অভিভাবক বা যার মাধ্যমে হোক সেটা পৌঁছানোর ব্যবস্থা করবা। আর হচ্ছে যে অনেকেই আমি দেখেছি, তোমরা আমার পরিচিত অনেকে আছো, ওরা ঢাকায় ম্যাচ করে থাকছো, এটার কোনো প্রয়োজন নেই, এটার এখন এইভাবে করার কোনো দরকার নেই। তো যাই হোক, আমরা অ্যাসাইনমেন্ট করতে করতে আরো হয়তো অনেক নির্দেশনা আসবে। তোমরা অবশ্যই এই যে পরিস্থিতি যেভাবে যাচ্ছে সেভাবে আমাদের চলতে হবে, এটার উপরে ভিত্তি করে কলেজের সাথে থাকো। আর অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে একটু ভালো মানে সুন্দর করে করো, প্রেশার না নিয়ে সুন্দর করে করো, হয়তো এটার উপরেই মূল্যায়ন হবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আর আমি তোমাদের একটু বলি, এরপরে আমি ক্লাসগুলো এখানেই নিব, যেহেতু আমাদের আমি ওই ক্লাসগুলো অনেক ডিটেলস নিয়েছি, তোমাদের বোঝার সমস্যা হলে ওই ক্লাসগুলো বারবার দেখবা। আর এখানেও আরো সংক্ষেপে যেহেতু আমি ক্লাস নিব, অ্যাসাইনমেন্ট আসলে অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব, তোমাদের কোনো প্রবলেম থাকলে এটা জানাবা, সেগুলো আমি পরবর্তী ক্লাসগুলোতে ওগুলো ক্লাস হিসাবে দেখাবো। তো এখন আগামী 2টা ক্লাস হওয়ার পরে আমরা রিভিশন ক্লাসে ভূগোলে চলে যাব। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।